এটা হলো বাস্তবতা যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যে দেশটি তাদের স্বার্থের জন্য যদি তারা মিনিমাম স্বার্থ কখনো সেখানে খুঁজে পায়, সেই স্বার্থের জন্য তারা দ্বিতীয়বার কখনো ভাবেন না। আসসালামু আলাইকুম দর্শক, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন যে শুধুমাত্র বাংলাদেশের মানুষগুলো যারা ছিলেন তারা অভিভাবকশূন্য হয়েছিলেন কিংবা নেতৃত্বহীনতায় ভুগছিলেন তা নয়। বাংলাদেশের যে বন্য প্রাণীগুলো ছিল তারা অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, বাংলাদেশের প্রকৃতিও হোঁচট খেয়েছিল। হ্যাঁ দর্শক, 1972 সাল ভারতে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি সেখানে বন্য প্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেছিলেন, যেন এরপর থেকেই ভারত থেকে সকল প্রকার বন্যপ্রাণ রপ্তানি বন্ধ হয়ে যায়। ঠিক এর কিছুদিন পরে বাংলাদেশ সরকার অর্থাৎ বঙ্গবন্ধু যখন ক্ষমতায় 1972 সালে উনি বাংলাদেশে এই আইনটি প্রণয়ন করেছিলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন। তো বাংলাদেশ থেকে এ ধরনের কোনো সম্ভাবনা থাকার কথা না, কিন্তু 1976 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের পট পরিবর্তনের পরে যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেরয়েড মোল এন্টারপ্রাইজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এই কোম্পানির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যে ল্যাব রয়েছে সেখানে ৭১,৫০০ বানর পাঠানো হবে, এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কেন? এই বানরগুলোর মাধ্যমে অর্থাৎ পারমাণবিক রেডিয়েশন এই টেস্টটুকু করার জন্য, অর্থাৎ পারমাণবিক রেডিয়েশনের মাধ্যমে পারমাণবিক বোমার যে ফলাফল সেটি নির্ণয় করার জন্য এই বানরগুলোকে ব্যবহার করা হতো। তো চুক্তি অনুযায়ী কাজ অনেকটা এগিয়েছিল, অর্থাৎ 1979 সালে কিন্তু 1300 বানর সেখানে গিয়েছিল। এটা বাস্তবতা। কিন্তু এই যে একটা বিভীষিকাময় একটা চুক্তি হলো, একটা মানে প্রকৃতি নষ্ট করার মতো একটা চুক্তি, অর্থাৎ প্রকৃতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার মতো যে চুক্তি, একটা লোমহর্ষক চুক্তি, জীবন্ত বানরকে পারমাণবিক রেডিয়েশনের মাধ্যমে হত্যা করা, এই চুক্তির বিরুদ্ধে না কথা বলার কেউ ছিল না সে সময়। তবে কথা কিছু লোক বলেছিলেন তো না, যেমন কথা বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক জাকির হোসেন, কথা বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই নেচার কনজারভেশন যে প্রতিষ্ঠানটা রয়েছে, যেটাকে সংক্ষেপে বলা হয় IPPL, তার কর্ণধার শার্লি ম্যাকগিল, উনি কিন্তু এর মানে প্রতিবাদ করেছিলেন। তো এর পরপরই বাংলাদেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1979 সালে। সেখানে 24.5% ভোট পেয়ে 54টি আসন লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের মালিক গ্রুপ। পরবর্তীতে যে সংসদ অধিবেশন বসে, সেই অধিবেশনে জনাব মালেক উনি এই বানর রপ্তানির বিষয়টি নিয়ে একটি লোমহর্ষক বক্তব্য পার্লামেন্টে দিয়েছিলেন। উনি এই যে মানে বানরকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া জেনে শুনে, এই বিষয়গুলো নিয়ে একটা লোমহর্ষক বক্তব্য দিয়েছিলেন। হ্যাঁ, তো তার এই বক্তব্য কিন্তু অনেকের হৃদয় ছুঁয়ে যায়। কিভাবে? পরদিন তার এই বক্তব্যের সূত্র ধরে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করে, অনেক পত্রপত্রিকার নিবন্ধ প্রকাশিত হয়েছিল। কিছু কিছু পত্রপত্রিকা একটু বাড়িয়ে বলেছিল যে এই বানরের এই যখন সংখ্যাটি শেষ হয়ে যাবে, তারপর পরে হয়তো দেশের দুস্থ শিশুদেরকে সেখানে পাঠানো হবে এই রেডিয়েশনের টেস্ট করার জন্য। এটা হলো বাস্তবতা। তো এই সংবাদের পরে কিন্তু অনেকের টনক নড়ে যায়। তৎকালীন সরকার, জিয়া রহমানের সরকার কিন্তু সে সময় এই চুক্তিটি স্থগিত করতে বাধ্য হয়, তাই তো? এই পরপরই কিন্তু আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় আসেন, ওনাকে কিন্তু আবার শার্লি ম্যাকগিল, যিনি ওই যে বলছিলাম যে US এর যে নেচার কনজারভেশন প্রতিষ্ঠানের প্রধান, উনি সরাসরি ফোন করেছিলেন। অনেকেই বলে শার্লি ম্যাকগিল সুন্দরী মহিলা ছিলেন, তিনি যেন এক ফোনেই কাজ হয়ে যায়। হোসেন মোহাম্মদ এরশাদ চুক্তিটি সম্পূর্ণরূপে বাতিল করে দেন। একটা ঐতিহাসিক কাজ উনি করে বসেছেন বাংলাদেশের প্রকৃতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য। উনি যখন চুক্তিটি বাতিল করলেন, তখন স্টেরয়েড মোল এন্টারপ্রাইজ তারা কিন্তু প্রতিবাদ করলেন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এমন নগ্নভাবে প্রতিবাদ করলেন যে বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ছিল, সেই দূতাবাস কিন্তু অনেকটা প্রকাশ্যে থ্রেট করলেন বাংলাদেশকে, বানর রপ্তানি করতেই হবে। শুধু কি তাই, বাংলাদেশে যে দূতাবাস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে,
তাদের কর্মকর্তাদের প্রত্যেককে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, ডেকে নিয়ে গিয়ে থ্রেট করা হয়েছে, সেল আস মানকিস অর ডু উইদাউট এইড, বানর দাও না হলে তোমাদের সাহায্য বন্ধ। পরবর্তীতে কিন্তু এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয়, আপনারা নিশ্চয়ই জানেন যে পত্রিকা রয়েছে সায়েন্টিস্ট, সেই সায়েন্টিস্টের, হ্যাঁ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই পত্রিকাটি। তো যখন এই নিউজটি প্রকাশিত হলো, এখানে কিন্তু সবকিছু থেমে নেই। স্ট্রেট মোল এন্টারপ্রাইজ কিন্তু তারা বাংলাদেশকে বললেন যে তারা মামলা করবেন, অর্থাৎ এটা তো স্ট্রেট মোল এন্টারপ্রাইজের বক্তব্য না, বক্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের। হ্যাঁ, তো তারা শেষ পর্যন্ত কিন্তু এটা নিয়ে আদালতে গিয়েছিলেন। হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছিল। তো বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশের এ ধরনের একটা বিষয় নিয়ে মামলা হবে, বাংলাদেশের মামলা ফেস করতে বাধ্য তখন ছিল না বলে অনেকেই বলছেন, এই জন্য বাংলাদেশ তখন ফেস করতে চায়নি। একটা পর্যায়ে ওই যার কথা বারবার বলছি, ইউএস কনজারভেশনের যিনি প্রধান শার্লি ম্যাকগিল, উনি বললেন যে এই মামলা তারা বাংলাদেশের সম্মান রক্ষার্থেই তারা লড়বেন। তো একটা পর্যায়ে এখানে আর্থিক কিছু বিষয় যখন যুক্ত হয়ে যায় তখন তারা সরে আসেন, কিন্তু আরেকজন খ্যাতনামা আইনজীবী কিন্তু এই মামলা বাংলাদেশে ফেস করেন। বাংলাদেশ কিন্তু সেই মামলায় জয়ী হয়। এরপর কিন্তু বাংলাদেশের বন্য প্রাণীগুলো রক্ষা পায়। শুধুমাত্র 1300 বানর কিন্তু সেখানে গিয়েছিল। হ্যাঁ, একটা বিষয় জানিয়ে রাখা ভালো, দেখুন মাত্র 1300 বানর সেখানে গিয়েছিল এটা বলা হয়েছিল, কিন্তু আদৌ কতটা গিয়েছে এটা কিন্তু এখনো অপরিচ্ছন্ন রয়েছে, অর্থাৎ পরিষ্কার না বিষয়টি। কারণ সেখানে বনের পাশে যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল সামরিক কায়দায়, এই প্রাচীরের পাশে থেকে কার্গোতে করে যখন বানরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শুধু বানর সেখানে গিয়েছিল না অন্যান্য প্রাণী গিয়েছিল, এগুলো নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ আমরা জানি যে এর আগে লাওস এবং ভিয়েতনাম কিন্তু একই ধরনের চুক্তি স্বাক্ষর করেছিল, তারপরে তাদের বনগুলো কিন্তু উজাড় হয়ে গিয়েছিল। ইতিহাস কিন্তু এটি এখনো প্রমাণ করছে, তাদের বনগুলো আসলে উজাড় হয়ে গিয়েছিল। তো বাংলাদেশের বন উজাড় করার প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই না? এটা হলো বাস্তবতা যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যে দেশটি তাদের স্বার্থের জন্য, যদি তারা মিনিমাম স্বার্থ কখনো সেখানে খুঁজে পায়, সে স্বার্থের জন্য তারা দ্বিতীয়বার কখনো ভাবেন না। এ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আমি আজকে এই আলোচনা কেন করলাম এটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আজকের এই বাস্তবতা এই আলোচনা কতটা প্রাসঙ্গিক। এই কারণে যে যখন সেই দেশটি বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে আসেন, বাংলাদেশের জন্য সেই দেশটি যখন ত্রাতা হয়ে দেখা দেন, তখন না সন্দেহ দেখা দেয় যে কেন তারা ত্রাতা হয়ে দেখা দিচ্ছেন, এর পেছনের স্বার্থগুলো আসলে কি কি। কারণ যে দেশটি এরকম নজির এর আগে আমাদের দেখিয়েছেন যে তারা তাদের স্বার্থের বিষয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করেন না, সেই দেশটি উপযাজক হয়ে যদি কখনো আসেন আমাদের মাঝে সাহায্যের নাম করে, সেটা আমাদেরকে ভাবিয়ে তোলে। দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।